আমরা অ্যাসিডের পড়াটাকে আরেকটু এগোই। এখন আমরা একটা বিক্রিয়া আলোচনা করি। দেখো, এই বিক্রিয়াটা মূলত প্রতিস্থাপন বিক্রিয়া, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তুমি ধরো অ্যাসিটিক অ্যাসিড নিলাম আমরা, PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড, দিলে কি হবে? CH3COCl প্লাস POCl3। এই যৌগটার নাম হচ্ছে ফসফরাস অক্সিক্লোরাইড। ফসফরাস অক্সিক্লোরাইড আর HCl। এই বিক্রিয়াতে কি হলো দেখো, অ্যাসিডের যে COOH গ্রুপের যে OH, দ্যাট ইজ রিপ্লেসড বাই ক্লোরিন, সেটা ক্লোরিন পরমাণু দিয়ে প্রতিস্থাপিত। OH গ্রুপটা কি দিয়ে রিপ্লেসড হলো? ক্লোরিন অ্যাটম দিয়ে। এই কাজটা তুমি PCl5 দিয়েও করতে পারো, আবার SOCl2 দিয়েও করতে পারো। SOCl2 যার নাম হচ্ছে থায়োনিল ক্লোরাইড। থায়োনিল ক্লোরাইড, ঠিক আছে। একই প্রোডাক্ট পাবে তুমি, CH3COCl প্লাস SO2 প্লাস HCl, অর্থাৎ অ্যাসিটাইল ক্লোরাইড প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস HCl। দ্বিতীয় পদ্ধতিটার সুবিধাটা কি? দ্বিতীয় পদ্ধতির সুবিধা হচ্ছে এটাই, এখানে দুটো গ্যাস তৈরি হয়। দেখো, সালফার ডাইঅক্সাইড আর HCl দুটো এই রিঅ্যাকশন মিডিয়াম থেকে খুব দ্রুত চলে যায়, বেরিয়ে যায়। ফলে অ্যাসিড ক্লোরাইড, এই যে যৌগটা তৈরি হয়, এর নাম হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড। অ্যাসিটাইল ক্লোরাইড। এই কম্পাউন্ডটার পিউরিফিকেশনে খুব সুবিধা হয়, হ্যাঁ, বিশুদ্ধীকরণের কাজে খুব সুবিধা হয় এই যৌগটা। এবং ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয় দেখো, ফর্মিক অ্যাসিডকে তুমি PCl5 দাও, তাহলে যথারীতি OH গ্রুপটা Cl গ্রুপ দিয়ে রিপ্লেসড হবে, তাহলে তৈরি হবে ফরমাইল ক্লোরাইড। এখন এই ফরমাইল ক্লোরাইড কম্পাউন্ডটা খুব আনস্টেবল কম্পাউন্ড। তা তোমার এতে অসুবিধা কি জানো? ফরমাইল ক্লোরাইড কম্পাউন্ডটা খুব আনস্টেবল কম্পাউন্ড। আনস্টেবল কম্পাউন্ড হওয়ার জন্য এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে CO আর HCl তৈরি করে, কার্বন মনোক্সাইড আর HCl তৈরি করে। তাহলে অ্যাসিটিক অ্যাসিড থেকে তৈরি হয় অ্যাসিটাইল ক্লোরাইড। এটা স্টেবল, হ্যাঁ, পাওয়া যায় এটাকে। তুমি অ্যাসিটাইল ক্লোরাইডের রিঅ্যাকশন পড়েছো, অ্যালডিহাইড কিটোন করতে গিয়ে তুমি পড়েছো রোজেনবার্গ রিডাকশন। ফরমাইল ক্লোরাইড কিন্তু আনস্টেবল, অস্থায়ী, ইজিলি ভেঙে গিয়ে CO আর HCl দেয়। এবার দেখো, এই অ্যাসিড ক্লোরাইডের একটা বিক্রিয়া তোমাদের দেখায়। CH3COCl অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যাসিটাইল ক্লোরাইড,
ঠিক আছে, এর সঙ্গে তুমি বিক্রিয়া ঘটাচ্ছ CH2N2, এই যে কম্পাউন্ডটার নাম হচ্ছে ডায়াজোমিথেন। তাতে কি হবে, HCl বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে কি পড়ে থাকবে, CH3CO CHN2, যৌগটার নাম হচ্ছে ডায়াজো কিটোন। ডায়াজো কিটোন, অ্যাজো শব্দটার মানে হচ্ছে নাইট্রোজেন, ডাই অ্যাজো মানে দুটো নাইট্রোজেন আছে, এমন একটা কিটোন যাতে দুটো নাইট্রোজেন আছে, ঠিক আছে। এই কম্পাউন্ডটাকে যদি তুমি Ag2O দিয়ে হিট করো, সিলভার অক্সাইড টলেন্স রিয়েজেন্ট, Ag2O দিয়ে যদি তুমি হিট করো, একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন ঘটে, নাইট্রোজেন গ্যাস বেরিয়ে যায়, N2 হয়ে বেরিয়ে যায়, নাইট্রোজেন অংশটা N2 হয়ে বেরিয়ে যায়, ঠিক আছে। নাম হয় তোমার কিটিন। কিটিন হচ্ছে কিটোন প্লাস ইন, কিটিন। এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন ঘটে, এটাকে বলে উলফ রিঅ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, CH3 গ্রুপটা এখান থেকে বেরিয়ে এদিকে চলে যায় এবং নাইট্রোজেনটা বেরিয়ে চলে যায়। আমাদের অত মেকানিজম এখানে করবার দরকার নেই, যেগুলো মেকানিজম দরকার সেগুলো আমি করে দিই তোমাদের। এটাকে উলফ, এই অংশটাকে, জাস্ট এই অংশটাকে বলে উলফ রিঅ্যারেঞ্জমেন্ট। তারপরে যদি অ্যাসিড হাইড্রোলিসিস করো, তাহলে এটা একটা অ্যাসিডে পরিণত হবে, যাতে কিনা অ্যাসিড ক্লোরাইডে যতগুলো কার্বন ছিল তার চাইতে একটা বেশি কার্বন থাকবে। অ্যাসিড ক্লোরাইডের মধ্যে যতগুলো কার্বন অ্যাটম ছিল তার তুলনায় একটা বেশি কার্বন অ্যাটম থাকবে, একটা বেশি কার্বন পরমাণু থাকবে। এই প্রক্রিয়াতে তুমি সরল শৃঙ্খলে কার্বন পরমাণু সংখ্যা বাড়াতে পারো। আগের দিন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কমানোর কথা বলেছিলাম, এটা বাড়ানোর একটা প্রক্রিয়া। আর্নড এস্টার সিনথেসিস এটাকে বলে, ARNDT। এটা খুব তোমাদের HS লেভেলে কোশ্চেন আসে, HS লেভেলে তোমাদের কোশ্চেন আসে ABCD বের করো বলে। হ্যাঁ, ABCD বের করো বলে তোমাদেরকে কোশ্চেন দেয়। ঠিক আছে, তাহলে ভালো করে দেখে নাও একবার। একটা কার্বন পরমাণু এই প্রক্রিয়াতে বেড়ে যায়, একটা কার্বন অ্যাটম বেড়ে যায়। ডিহাইড্রেশন রিয়াকশন, ডিহাইড্রেশন মানে জল বের করে নেওয়া, জল বের করে নেয় যে বিক্রিয়াতে, তাকে বলে ডিহাইড্রেশন রিয়াকশন। ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডকে তুমি ফর্মিক অ্যাসিডকে তুমি যদি সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করো, ফর্মিক অ্যাসিডকে তুমি যদি সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করো, তাহলে সালফিউরিক অ্যাসিডটা একটা খুব
ভালো তোমার ডিহাইড্রেটিং এজেন্ট, জল শুষে নেয়, সে ফর্মিক অ্যাসিড থেকে জল বের করে নেবে এবং পড়ে থাকবে কি কার্বন মনোক্সাইড গ্যাস। কার্বন মনোক্সাইডের বৈশিষ্ট্য হচ্ছে বার্নস উইথ ব্লু ফ্লেম, বার্নস উইথ ব্লু ফ্লেম, নীল শিখা সহ জ্বলে। আর একটা গ্যাস তোমরা জানো, সেটা হচ্ছে হাইড্রোজেন, যা নীল শিখা সহ জ্বলে, আর কার্বন মনোক্সাইড নীল শিখা সহ জ্বলে। অনেক সময় এই টেস্টটা দিয়েও আমরা ফর্মিক অ্যাসিডকে চেনার চেষ্টা করতে পারি। ধরো তোমাকে এরকম প্রশ্ন দিয়েছে, পার্থক্য করো, ডিস্টিংগুইশ between formic acid and formaldehyde। এইখানে তোমার রিডিউসিং প্রপার্টিটা অচল। ফর্মিক অ্যাসিডের যে রিডিউসিং প্রপার্টি আছে সেটা ফর্মালডিহাইডের মধ্যেও রয়েছে। ফর্মিক অ্যাসিডের মধ্যে যে রিডিউসিং প্রপার্টিটা আছে সেটা ফর্মালডিহাইডেও আছে। তাই টোলেন্স রিএজেন্টকে রিডিউস করে কিনা, তোমার ফেলিং সলিউশনকে রিডিউস করে কিনা, এইগুলো এখানে কোনো কাজে লাগবে না, কারণ দুজনেই এই টেস্টটা দেবে। তাহলে সেখানে তুমি এই পরীক্ষাটা দিতে পারো ফর্মিক অ্যাসিডকে, যে ফর্মিক অ্যাসিডকে যদি আমি সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করি তাহলে কার্বন মনোক্সাইড গ্যাস বেরোবে, যা কিনা নীল শিখা সহ জলে। ইফ উই টেক ফর্মিক অ্যাসিড উইথ সালফিউরিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডকে যদি সালফিউরিক অ্যাসিড সহ উত্তপ্ত করা যায়, ইফ উই ইটেড ফর্মিক অ্যাসিড উইথ সালফিউরিক অ্যাসিড, তাহলে সালফিউরিক অ্যাসিড কি করবে, ফর্মিক অ্যাসিড থেকে জল বের করে নেবে, নিয়ে একটা গ্যাস ফেলে রাখবে কার্বন মনোক্সাইড, যেটা কিনা নীল শিখা সহ জলে, বার্নস উইথ ব্লু ফ্লেম, নীল শিখা সহ সেটা জলে। ফর্মালডিহাইডের ঘরে লিখবে ফর্মালডিহাইড এই বিক্রিয়াতে সাড়া দেয় না। এটা একটা রাস্তা হলো ডিস্টিংগুইশ করার কাজে। আর একটা রাস্তাও তুমি এখান থেকে পেতে পারো ব্রডির রিএজেন্ট দিয়ে। ব্রডিজ রিএজেন্ট আমরা পড়িয়েছি অ্যালডিহাইড কিটোনে, দেখবে লেখা আছে কার্বনিল কম্পাউন্ডের সাথে রিঅ্যাক্ট করে। কার্বনিল কম্পাউন্ডকে যদি তুমি ব্রডিজ রিএজেন্ট দিয়ে হিট করো তাহলে ইয়েলো প্রেসিপিটেট পাবে, ঠিক আছে কিনা? তো এই দুটো বিক্রিয়ার সাহায্যে তুমি ফর্মিক অ্যাসিড আর ফর্মালডিহাইডের মধ্যে পার্থক্য করতে পারো। অ্যাসিটিক অ্যাসিডেরও ডিহাইড্রেশন হয়, তবে তার জন্য সালফিউরিক অ্যাসিডের চাইতেও শক্তিশালী ডিহাইড্রেটিং এজেন্ট লাগে। P2O5 দরকার হয় তার জন্য। P2O5 করে কি জানো, 2 অণু অ্যাসিটিক অ্যাসিড থেকে 1 অণু জল বের করে নেয়। বাকি অংশটা যেটা পড়ে থাকে তাকে বলে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, ঠিক আছে। আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের কেমিস্ট্রি সম্পর্কেও আমরা পরবর্তীতে পড়বো, স্টাডি করবো অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের কেমিস্ট্রি নিয়ে। এখন আমরা আগে একদিন আলোচনা করেছিলাম হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন, যেখানে কার্বন পরমাণুর সংখ্যা একটা কমে যায় স্ট্রেট চেনে। তার কাছাকাছি কিছু বিক্রিয়া আছে, বুঝেছো? কুটিয়াস রিঅ্যাকশন, স্মিড রিঅ্যাকশন বলে,
তো যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবে তাদের এই রিয়াকশনগুলোর সাথে পরিচিত থাকা উচিত। আমরা শেখাবো, তার আগে একটা বিক্রিয়া আমরা শিখি, যেটা আমরা পড়েছি, এস্টারিফিকেশন রিয়াকশন। কোথায় পড়েছি আমরা? না, অ্যালকোহল পড়তে গিয়ে পড়েছি এস্টারিফিকেশন রিয়াকশন। এস্টারিফিকেশন রিয়াকশন। এস্টারিফিকেশন রিয়াকশন তোমরা জানো, যে কোনো অর্গানিক অ্যাসিডের সাথে অর্গানিক অ্যাসিড প্লাস অ্যালকোহল, অ্যালকোহলের বিক্রিয়াতে কনসেন্ট্রেটেড H2SO4 লাগে অবশ্যই। H2SO4 এর কাজ হচ্ছে জল শুষে নিয়ে বিক্রিয়াটাকে একমুখী করা, এস্টার আর জল তৈরি হয়। এটা সম্পর্কে আমরা ডিটেলে অ্যালকোহল পড়তে গিয়ে পড়েছি, এর মেকানিজম পড়েছি, কি ধরনের প্রশ্ন মেকানিজম থেকে আসে সেটা পড়েছি, বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছি, তোমাদের মনে থাকলে থাকতে পারে। তা আমরা একটা উদাহরণ নিই, ধরো অ্যাসিটিক অ্যাসিড প্লাস ইথাইল অ্যালকোহল, আমরা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করছি, তাহলে তৈরি হয় ইথাইল অ্যাসিটেট এস্টার প্লাস জল। ফর্মিক অ্যাসিডও বিক্রিয়া করে, এই রিয়াকশন গুলো রিভার্সেবল রিয়াকশন। সালফিউরিক অ্যাসিড জল অ্যাবসর্ব করে নিয়ে, ওয়াটার অ্যাবসর্ব করে নিয়ে রিয়াকশন গুলোকে একমুখী করে তোলে। হচ্ছে ইথাইল ফরমেট, আর এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট। এখানে অ্যাসিডের যে OH গ্রুপ সেটা রিপ্লেসড হয় অ্যালকোহলের OR গ্রুপ দিয়ে। অ্যাসিডের OH গ্রুপ অ্যালকোহলের OR গ্রুপ দিয়ে রিপ্লেসড হয়, প্রতিস্থাপিত হয়। ফলে অনেক সময় অ্যালকোহলের অক্সিজেনটাকে রেডিও অ্যাক্টিভ অক্সিজেন বানিয়ে দিয়ে প্রশ্ন রাখা হয় যে এস্টারের মধ্যে এই রেডিও অ্যাক্টিভ অক্সিজেনটা থাকবে কিনা। অবশ্যই থাকবে। যদি অ্যাসিডে COOH গ্রুপের মধ্যে এই ডাবল বন্ডেড কার্বনটা রেডিও অ্যাক্টিভ হয়, তাহলে এও এস্টারের মধ্যে থাকবে। এখন এই কার্বনটা দেখতেই পাচ্ছ, এই কার্বনটা হচ্ছে sp2 কার্বন। সেখানে গিয়ে এই কার্বন sp2 এবং ইলেকট্রন ডেফিসিয়েন্ট। এবার মেকানিজম তুমি যদি পুরোনো ভিডিও খুলে দেখো তাহলে দেখবে অক্সিজেন তার লোন পেয়ার দিয়ে এটাকে অ্যাটাক করে বিক্রিয়াটা শুরু করে। ফলে যদি অ্যাসিডটা যত ছোট হবে তত বিক্রিয়া কিন্তু ভালোভাবে হবে। মানে ফর্মিক অ্যাসিডের বিক্রিয়া করার রেট অ্যাসিটিক অ্যাসিডের চেয়ে বেশি হবে, অ্যাসিটিক অ্যাসিডের রেটটা প্রোপানোয়িক অ্যাসিডের চেয়ে বেশি হবে। উল্টো দিকে অ্যালকোহলে অ্যালকিল গ্রুপ যত ছোট হবে তত রিয়াকশনটা ভালোভাবে হবে। এই সমস্ত আলোচনায় অ্যালকোহলে পড়াতে গিয়ে আমরা যে এস্টারিফিকেশন বিক্রিয়া পড়েছিলাম সেখানে আলোচনা করেছিলাম। তা আমাদের এই ক্লাসটা আজকে আমরা এখানেই শেষ করছি। অ্যাসিড নিয়ে আরও অন্তত 2টো ক্লাস আমাদের তার মধ্যে দিয়ে যেতে হবে, 2-3টে ক্লাসও হতে পারে। আমরা অবশ্যই ভবিষ্যতে সেটা করব এবং অ্যাসিডটা আমরা
সামনের সপ্তাহের মধ্যে শেষ করুন। ঠিক আছে, আজকেই পর্যন্ত।